নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের ৫টার বিশেষ। আবারও চোখ রাঙাচ্ছে করোনা। দেশ জুড়ে কোভিডের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য এবং মন্ত্রকের রিপোর্ট, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৩২৯ জন, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল দেশের করোনা সংক্রমণ, কিন্তু গত কয়েকদিন ধরে আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে ভাইরাস। দেশের করোনা পরিসংখ্যানে একটু দুশ্চিন্তা দেখা দিয়েছে, তবে এক্ষেত্রে কতটা দুশ্চিন্তা রয়েছে বা কি করণীয়, এই যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো আজকের ৫টার বিশেষ। আজকের ৫টার বিশেষ, চতুর্থ ঢেউ কি আসন্ন? আজকের ৫টার এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রিভু বসু, ডক্টর তনুশ্রী মণ্ডল এবং আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ রাহা। আপনাদের সকলকে স্বাগত হাই নিউজে। আমি প্রথমে আমার প্রতিনিধির কাছে চলে যাব, প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, যেভাবে দেশে করোনা যেভাবে বাড়ছে এবং চারিদিকে আমরা দেখছি যে ৩ মাসের মধ্যে এবার সর্বোচ্চ রয়েছে করোনা, তুমি কি বলবে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে? আচ্ছা, একটু নেটওয়ার্ক সমস্যা ছিল। আমি আবারও প্রতিনিধির কাছে চলে যাচ্ছি, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রাহার কাছে যাচ্ছি। যে প্রসেনজিৎ, যেভাবে দেশে করোনা বাড়ছে, দিন দিন বাড়ছে এবং এই লাস্ট কয়েকদিনে ১৮,০০০-এর গণ্ডি পেরিয়ে গেছে, কি পরিস্থিতি রয়েছে, কি বলছে তুমি? বড় খবর সেটা হলো জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে কিন্তু বেশ কয়েকজন ছাত্রের করোনা পজিটিভ রিপোর্ট গতকাল আসে এবং সেই কারণে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ কলেজ ছুটি দিতে বাধ্য হয়। ১৫ই জুন কলেজে কিন্তু বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা, আর সেই পরিস্থিতির মধ্যেই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের বেশ কয়েকজন ছাত্র করোনা আক্রান্ত হয়েছে সে খবর মিলল এবং আজকে কিন্তু আরো বেশ কয়েকজন ছাত্রের নমুনা সংগ্রহ হয়েছে, তাদেরও পরীক্ষা চলছে। এবং গোটা দেশেই যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে, তাতে কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতোই একটা পরিস্থিতি গোটা দেশেই। কারণ আমরা জানি কিন্তু গতকালও বিগত ২৪ ঘন্টায় কিন্তু ১০ জনের মৃত্যু হয়েছে দেশে এবং বিভিন্ন রাজ্য থেকে আক্রান্তের খবর আসছে এবং শিলিগুড়ি, দার্জিলিং জেলাতেও কিন্তু কোভিড আক্রান্তের খবর মিলছে ধীরে ধীরে। ফলে এই মুহূর্তে বিশেষজ্ঞদের যে বক্তব্য সেটা হলো শারীরিক দূরত্ব বজায় এবং মাস্ক ব্যবহার পুনরায় শুরু করা উচিত প্রত্যেকের। কারণ বিভিন্ন কোভিড বিধি উঠে গেলেও কিন্তু মাস্ক ব্যবহারের যে নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের সেটা কিন্তু বজায় ছিল, কিন্তু স্বাভাবিক সবকিছু হয়ে ওঠায় মানুষ মাস্ক ব্যবহার কার্যত ভুলতে বসেছে। আর এই কারণেই এই আক্রান্তের সংখ্যা নিয়মিত বাড়ছে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমি এবার প্রথমেই ডক্টর রিভু বসু, ডক্টর বসুর কাছে যাচ্ছি। যে দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, তাহলে কি আবারও করোনার যে বিপদ আমরা টানা ২ বছর ধরে দেখে এসেছি, সেই বিপদ কি আবারও ফিরে আসতে চলেছে? একটা জিনিস যদি লক্ষ্য করে থাকেন যে গত ৩-৪ মাস কিন্তু মানে সাধারণ জনগণ অনেকেই প্রায় মাস্ক পরছেনই না, জনসমাগমও করছেন এবং আগের মতোই জীবনযাত্রাটা ফিরে গেছে। সেটা একদিক থেকে ভালো, সবই নর্মালাইজ করছে, কিন্তু কোনো স্বাস্থ্য মন্ত্রকে কিন্তু কেন্দ্র বা রাজ্য বা WHO কেউই কিন্তু বলেনি যে আগের মতো জীবনযাত্রা আপনারা পালন করতে পারেন, কেননা এখনো কোভিডের যে বিপদটা সেটা কাটেনি এবং সেখানটাতে এই এপিডেমিক গুলো কিন্তু একটার পর একটা ওয়েভ আসতেই থাকে এবং সেখানটাতে যদি মেলামেশা বেশি হয় বা মাস্ক না পরা হয় বা এরকম জনসমাগম হয়, তাহলে সেখানটাতে আবার কেস সাংঘাতিকভাবে বাড়তে শুরু করবে। এবার আমি মানে রেগুলার যাতায়াত করি শহর গ্রামে ইত্যাদি জায়গাতে, দেখছি যে মানে মাস্ক কম পড়ছে তা না, মাস্ক কেউ পড়ছেনই না, ঠিক আছে। এবং একদমই আগের মতো সেই চায়ের দোকানে জমায়েত বলুন বা মেলা বলুন, বড় জনসমাগম বলুন, সবই হচ্ছে এবং কোনো মাস্কের নিয়ম ছাড়াই।
ব্যাংকে ঢুকছে মাস্ক ছাড়া, সব জায়গাতেই মাস্ক ছাড়া একটা ব্যাপার হচ্ছে। এবং আহ, কি বলবো, মানে সেখানটাতে যে আগের জীবনযাত্রায় ফেরার আগে এটা মাথায় রাখতে হবে যে কোভিডের বিপদটা এখনো কাটেনি। সুতরাং এই মানুষের জীবনযাত্রাটাকে মাল্টিপ্লাই করবে, এই যে বিপদটাকে এটাকে মাল্টিপ্লাই করবে। এবং সেখানটাতে কোভিড এমন একটি অসুখ, আপনারা এটাও দেখেছেন যে কেস পিক করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 সপ্তাহের মধ্যে কি সাংঘাতিক পিকে চলে যায়। সুতরাং সেখানটাতে একটু কেয়ারফুল থাকাটা কিন্তু দরকার। আস্তে আস্তে করে আবার কেস বাড়ছে, এখানটাতে নিশ্চয়ই আবার নিয়মাবলী দেওয়া হবে যাতে করে আবার ব্রেকটা চেপে ধরা হয়, সেটাই এক্সপেক্ট করছি। আমি এবার আসবো ডক্টর তনুশ্রী মণ্ডলের কাছে, যে ডক্টর রিভু বসু যেরকম বললেন যে সতর্ক থাকতে হবে, কিন্তু যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে সতর্ক কিভাবে আমরা হব, কি করণীয় আমাদের? এটা ডক্টর রিভু বাসু বললেন, এটা খুবই প্রাসঙ্গিক যে আজকালকার এই মানে পোস্ট কোভিড লোকজন কিন্তু নিয়ম ঠিক মতো মানছেন না, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, স্যানিটাইজার ইউজ করছেন না। সেটা যেরকম খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে যেটা আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে প্রিকশনারি ডোজ, যেটা বুস্টার ডোজ, সেটা কিন্তু সবাইকে নিয়ম করে নিতে হবে। এবার যেটা হচ্ছে যে বুস্টার ডোজ নেওয়া মানেই যে আর করোনা হবে না, সেটাও ভুল ধারণা। কারণ হচ্ছে করোনার অনেকগুলো স্ট্রেন আছে এবং একটা আরেকটাকে প্রোটেক্ট করছে কি করছে না সেটা একটা রিসার্চের ব্যাপার, সেটা তাৎক্ষণিকভাবে বলা খুব মানে মানে সম্ভবই না, সেটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট। কিন্তু তবে একটা ঠিক জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের বুস্টার ডোজটা নিতে হবে। আমরা আমাদের যে করোনার যে সিভিয়ারিটি, সেই মাত্রাটা অনেক অংশেই কমবে। আর যেটা হচ্ছে যে এটা খুব মানে চিন্তার বিষয় যে আমাদের নর্থ 24 পরগনাস এবং কলকাতা দুটো জায়গায় কিন্তু এই করোনার খুব বৃদ্ধি পেয়েছে এবার, বিশেষ করে বসিরহাট এলাকায় এবং এবার পশ্চিম বর্ধমান, তারপরে পূর্ব মিদনাপুর, নন্দীগ্রাম, এসব জায়গাগুলো কিন্তু করোনার প্রকোপ বেড়েছে। তার সঙ্গে যেটা হচ্ছে যে করোনায় যে করোনার জন্য যা যা দরকারি যে ইনভেস্টিগেশন, সেটা তো অবশ্যই সরকার উদ্যোগ নিয়ে করছে এবং কমিটি আলাদা গঠন করা আছে যারা প্রতিনিয়ত এটাকে মনিটরিং করছে। কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে কিন্তু এটা মনে রাখতেই হবে যে করোনা আমাদের ভুগিয়েছে ঠিকই, এবং করোনাতে আমরা অনেক ভুগেছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে করোনা এখনো শেষ হয়নি, তার সমাপ্তি ঘটেনি, এবং সেই নতুন নতুন চেহারায় আমাদের কাছে আসছে, এবং আমাদের সেটা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে, নিজেদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে। কারণ স্বাস্থ্য এমন একটা জিনিস যে নিজের দায়িত্বে রাখতে হবে। আমি যদি সুস্থ থাকি তাহলে আরো 10 জনকে আমি সুস্থ রাখতে পারবো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট আজকালকার দিনে। হ্যাঁ, তনুশ্রী মণ্ডল, আপনার কাছে আসবো। এবার আমি আসবো ডক্টর বসুর কাছে। যেরকমটা তনুশ্রী মণ্ডল বললেন যে বারবার করে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের বুস্টার ডোজের কথাও তিনি বলেছেন, কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে প্রথম ডোজ যতটা মানুষ নিয়েছেন, দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও কিন্তু আমরা অনীহা দেখেছি। বেশিরভাগ মানুষের কিন্তু দ্বিতীয় ডোজ, অনেক সংখ্যার মানুষ কিন্তু নেননি, বিশেষ করে বুস্টার ডোজ তো আরোই অনেক মানুষ নেননি। তো কেন এত অনীহা এই ভ্যাকসিনের প্রতি? শুধু ভ্যাকসিনের প্রতি অনীহাটা বোধহয় বলা যাবে না, যে কোনো ধরনের প্রিভেন্টিভ মেজারের প্রতি আমি অনীহা একটা দেখতে পাচ্ছি। এবার এটা একটা অদ্ভুত মানসিকতা কাজ করে, যখন কোনো বিপদ আসে সেই সময় মানুষ বিপদটাকে বেশি ভাবে নেয়, যে ভাবে যে আমারও হতে পারে, এবং তার ফলে দেখবেন তারা কিন্তু ভয় পেয়ে শুধু যে এগুলো ফলো করে তা না, আরো অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস তারা ফলো করতে শুরু করে। যেমন বিভিন্ন ধরনের ওষুধপত্র এসছে, আমি সেগুলোর নাম বলছি না, সেগুলোর কোনো এফিকেসি নেই, সেগুলো তারা খেতে শুরু করেছে। কিছু আয়ুর্বেদ ওষুধও এসছে হয়তো, এবং যখনই প্রকোপটা চলে গেল, যখন আর কি প্রিভেন্টিভ মেজার নেওয়া সবচেয়ে উৎকৃষ্ট সময়, তখনই তারা সেই প্রিভেন্টিভ মেজারের কথা একেবারে ভুলে যাচ্ছে। ঠিক আছে, সেই সময় তারা নিতে পারছেন না। এটা একটা মানুষের মানে মনস্তাত্ত্বিক দিক। এটা বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যে যখন বিপদ থাকে তখনই তারা বিপদটাকে ফিল করেন, অন্য সময় তারা ভাবেন যে বিপদটা হতে পারে না। ঠিক আছে, সুতরাং আমার মনে হয় সেই জিনিস এখন করোনাতেও দেখতে পাচ্ছি আমরা, যে বিপদটা নেই ভেবে লোকে একদমই বাঁধন ছাড়া হয়ে গেছেন, কিন্তু বিপদটা আছে, বিপদটা ভিজিবল না।
এই ভিজিবিলিটি ব্যাপারটার জন্যই অসুবিধাটা হচ্ছে। সেইখানটাতে একমাত্র উপায় হচ্ছে বারে বারে সচেতনতা মানে মেসেজগুলো দেওয়া। আমি তো টিভি দেওয়া দেখতে পাচ্ছি না, সুতরাং টিভি বা বিভিন্ন জায়গাতে আবার মেসেজগুলোকে দেওয়া, বারে বারে করে মানুষকে মনে করিয়ে দেওয়া যে বিপদটা কিন্তু কাটেনি। এবং গত বছর মানে এই সময় বা এর একটু আগেই সেই ডেল্টা ভেবে মানে মারণ রোগটা হয়েছিল, যেখানে অক্সিজেনের কোনো মানে সাপ্লাই ছিল না, অক্সিজেন একদিক থেকে একদিকে নিয়ে যেতে হচ্ছিল। সুতরাং মানে মানুষের মেমোরি খুব ক্ষণস্থায়ী, বুঝতে পারছেন। সুতরাং মনে করিয়ে দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। বারে বারে করে মানে বারে বারে মনে করে দিতে একমাত্র যদি মানুষ একটু ফলো করেন এই জিনিসগুলো, তাহলে খুব ভালো হয়। এবং এছাড়া আরেকটা খুব ভালো ব্যাপার হয়েছে আমি বলবো যে বিভিন্ন হাসপাতালে কিন্তু মানে অক্সিজেন প্লান্ট ইত্যাদি বেশ শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে অক্সিজেনের সাপ্লাই যে সাংঘাতিক অসুবিধাটা হয়েছিল, অন্তত আমি পশ্চিমবঙ্গে দেখছি অনেক জায়গাতে কিন্তু অক্সিজেন প্লান্ট গুলো গিয়ে গেছে, এবং সেই অক্সিজেনের সাপ্লাইটা কিন্তু আরো বেশি পরিমাণ থাকবে। প্রিপেয়ারনেসটা আছে হাসপাতালগুলোর মধ্যে। হ্যাঁ, একটা রোস্টারিং বা একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার লাগবে হয়তো, কিন্তু সেটা তৈরি। সেই হাসপাতালে আপনারা ভরসা করে থাকবেন না, কেননা মানে হাতের বাইরে চলে যেতে সিচুয়েশন খুব বেশিক্ষণ সময় লাগবে না। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই এখনই চেষ্টা করুন যাতে করে প্রিভেন্টিভ আপনারা নিতে পারেন। এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি ডক্টর মন্ডলের কাছে আসবো, যেটা আপনি নিজেও বললেন যে বুস্টার ডোজ নেওয়াটা অনেকটা বেশি দরকার, যেখানে আমি দেখছি যে আমাদের সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দু তরফেই বলা হয়েছে যে করোনার থেকে বাঁচতে একমাত্র হাতিয়ার কিন্তু ভ্যাকসিনই, এবং জোর কদমে ভ্যাকসিন হচ্ছেও। আপনি নিজেও বললেন যে ভ্যাকসিন নিতে হবে, সতর্ক থাকতে হবে, কিন্তু তারপরও আমরা যেটা দেখেছি প্রথম ডোজের ক্ষেত্রে মানুষ যতটা ভ্যাকসিন নিয়েছে, দ্বিতীয় ডোজ কিন্তু তার থেকে অনেক কম সংখ্যক মানুষ নিয়েছে, এবং বুস্টার ডোজ আরও কম নিয়েছেন। কি বলবেন? হ্যাঁ, এটা ঠিকই যে আপনি যে পরিসংখ্যানটা বলছেন যে প্রথম ডোজ যখন নিয়েছিল লোকজন, তখন তাদের মধ্যে একটা উৎসাহের মানে অভাব ছিল না, যেটা সেকেন্ড আর থার্ড এর মধ্যে দেখা গেছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে যে একটা ভুল ধারণা যে হয়তো করোনা ভ্যাকসিন নিলে করোনা হবে না। কিন্তু এরকম হয়েছে যে ভ্যাকসিন নিয়ে করোনা হয়েছে, এবং তার ফলে অনেকের মনেই সাধারণ মানুষের মধ্যে একটা রিলাকটেন্স কাজ করেছে যে আমি ভ্যাকসিনও নিলাম, আবার আমার করোনাও হলো, তাহলে আর নিয়ে কি লাভ হলো। এবং ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে যে সাইড এফেক্টস গুলো দেখা যায়, জ্বর বা গা হাত পা ব্যথা, সেইগুলো হওয়ারও একটা বিশেষ কারণ আছে না নেওয়ার। তবে আমি সবসময় বলবো যে ভ্যাকসিন নেওয়া মানেই যে আমার রোগটা হবে না তা নয়, কিন্তু হতেই পারে, কিন্তু আমার যে সিভিয়ারিটি, সেই সিভিয়ারিটিটা অনেক মাত্রায় কম হবে। এবং সেটা এই আমাদের সেকেন্ড ওয়েভে কিন্তু দেখা গেছে যে যেহেতু ভ্যাকসিন নেওয়া ছিল লোকজনের, তাতে কিন্তু অ্যাডমিশন ইনটু দ্য আইসিইউ সেটা কিন্তু তুলনায় অনেকটাই কম ছিল, এবং সিভিয়ারিটি অনেক কম ছিল। আর ওমিক্রনের সময় আমরা দেখেছি যে সাধারণ জ্বর এবং গা হাত পা ব্যথা হয়েছে, কিন্তু অনেকাংশেই কিন্তু সেটা সিভিয়ার রূপ নেয়নি। আর এখনকার ক্ষেত্রেও আমি সেটাই বলবো যে যেহেতু করোনা স্ট্রেন নানা রকম ভাবে চেঞ্জ হচ্ছে দিনে দিনে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নিয়ে নেওয়াটা খুবই প্রয়োজনীয়। এবং আরেকটা জিনিস যেটা সব থেকে মনে রাখতে হবে, যে ভ্যাকসিন নিলেই আমার হবে না সেটা মনে রাখলে হবে না। তার সঙ্গে সঙ্গে নিজের যা প্রোটেকশন আছে, যেরকম মাস্ক ব্যবহার করতে হবে। অনেকে মাস্ক ব্যবহার করেন না, এই কারণে যে র্যাশেস হয়ে যায়, অনেকেরই অ্যালার্জিক ইরাপশনস তৈরি হয়, কিন্তু সেটা ভেবে লাভ নেই। মাস্ক পরতেই হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে। এবার আমি বুঝতে পারছি যে মানুষের এতটা সময় ধরে তারা যে নিজেদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং এ রেখেছিলেন, এত বিধি মেনে চলেছিলেন, সেটা এখন মানতে পারছেন না। কিন্তু তা সত্ত্বেও জীবন একটাই, জীবন খুব প্রেশাস, তাই জন্য সেটাকে ধরে রাখতে গেলে এইগুলো আমাদের খুব নিয়ম করে মানতে হবে।
ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে বেশ কিছু ভ্রান্ত ধারণা, মানে শারীরিক কিছু সমস্যা, অনেকেই বলছেন যে পেটের সমস্যা হচ্ছে, শরীরের আরো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। বেশ কিছু মানুষ কিন্তু এরকম ভ্রান্ত ধারণার জন্য কিছুটা ভয় পেয়ে কিন্তু ভ্যাকসিন নিচ্ছে না। গ্রামের দিকেও বেশিরভাগ মানুষ কিন্তু এই ভ্রান্ত ধারণাতেই ভ্যাকসিন তাদের অনীহা, 1% মানুষ তারা কিন্তু এরকম নিচ্ছেন না। আপনি কিভাবে তাদেরকে সতর্ক করবেন, কতটা সত্যি রয়েছে যে আদৌ কি কোনো শারীরিক সমস্যা এখানে হচ্ছে নাকি এটা পুরোটাই ভ্রান্ত ধারণা? দেখুন, কিছুটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, কারণ হচ্ছে অনেকে ভয়ের কারণে কিন্তু অনেক সাইকোলজিক্যাল এইসব ব্যাপারগুলো হয়। আর দ্বিতীয়ত যাদের সত্যি সত্যি হয়, দেখুন ভ্যাকসিন একটা ওষুধের মতো, সবাই যে একরকম রিয়াকশন হবে তা নয়, হয়তো কারোর সেটা নাও সহ্য হতে পারে। তবে এটা ভয়ের কিছু নয়, অত মানে খারাপ কিছু মানে মানুষের মধ্যে দেখা যায়নি আজ পর্যন্ত। এবং যেটাকে আপনারা বলছেন বারে বারে ভ্যাকসিন হেজিটেন্সি বলে আমাদের ডাক্তারি পরিভাষায়, সেটা শুধু এই করোনা ভ্যাকসিনের ব্যাপারেই নয়, আগে আগে পোলিও ভ্যাকসিন থেকে শুরু করে অনেক ভ্যাকসিন যখন দেওয়া হয়েছিল, প্রত্যেকবারই কিন্তু এই ইস্যুটা বারে বারে উঠে এসেছিল যে ভ্যাকসিন হেজিটেন্সি। বহু ক্ষেত্রে দেখা গেছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নানা রকম অসুবিধা এসেছে। এবং এই ভ্যাকসিন, দেখুন ভ্যাকসিন খারাপ হয় না, ভ্যাকসিন যে আসে তার একটা কোল্ড চেন সিস্টেম আছে। তার মানে যেখানে ভ্যাকসিন তৈরি হয় আর যেখানে আসে তার মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, কোন ক্যারিয়ারে কোন সিস্টেমে এটা আসছে এবং কোথায় এটা মানে থাকছে, কোথায় এখানে রাখা হচ্ছে, সেগুলো কিন্তু মানে মেনটেন হচ্ছে কিনা তার উপরেও নির্ভর করে কিন্তু অনেক রিয়াকশনস হয়। তাই জন্য মানে ভ্যাকসিনকে শুধু শুধু আমরা দোষারোপ করলে হবে না, আমাদের ওই সিস্টেমটাও দেখতে হবে যে সেই সিস্টেমটা কার্যকারী হচ্ছে কিনা, এবং আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা ডক্টর মন্ডল, আপনার কাছে আসবো। আমি ডক্টর বসুর কাছে একবার যাবো যে আবারও যেভাবে মাথাচাড়া দিচ্ছে করোনা, এদিকে নতুন কোনো ভ্যারিয়েন্ট যে আসছে এরকম কিন্তু কোনো খবর নেই যে ভ্যারিয়েন্ট আসছে, তাহলে কিভাবে এত হঠাৎ করে লাস্ট 2-3 দিন ধরে সংক্রমণ আবারও মাথাচাড়া দিচ্ছে, যদি একটু বিস্তারিত জানান। ভ্যারিয়েন্ট যে নতুন আসছে না সেটা বলা খুব ডিফিকাল্ট, কেননা অলরেডি যেরকম মানে বিজ্ঞানের রিপোর্টগুলো আসছে, বিভিন্ন ধরনের ছোট 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 মিউটেশন হয়ে চলেছে। ঠিক আছে, এইবার যেটা হবে যে মানে আমরা দেখি সাসেপ্টেবল পপুলেশন কতটা, যাদের আগের ইমিউনিটি নেই তারা কতটা, তাহলে সেটা কিরকম করে হবে? এক হতে পারে যে আগের করোনা তাদের ইনফেকশন হয়েছে, সেই ইমিউনিটিটা তাদের আর নেই, মানে ধরুন 4 মাস 5 মাস ধরে ইমিউনিটিটা ছিল, তারপর কোনো কারণে ইমিউনিটিটা আবার ডিপ করে গেছে, সেটা একটা কারণ হতে পারে। আর কি হতে পারে, আরেকটা হচ্ছে এমন একটা ভ্যারিয়েন্ট এসছে যে ভ্যারিয়েন্টটার প্রতি ইমিউনিটি বডি ডেভেলপ করতে পারেনি, সেটা হতে পারে। মাইনর মিউটেশনে ইউজুয়ালি এই জিনিসটা হয় না, কিন্তু অনেক সময় মাইনর মিউটেশনের ক্ষেত্রে যদি কোনো ইম্পর্টেন্ট প্রোটিনের কোনো মিউটেশন হয় তাহলে কিন্তু এই ইমিউনিটিটা স্কিপ করে যেতে পারে ভ্যারিয়েন্টটা। ঠিক আছে, সুতরাং মূলত এই দুটি কারণের জন্যই কিন্তু আবার সাসেপ্টেবল পপুলেশনের যে পুলটা সেটা বাড়তে শুরু করবে, এবং বাড়তে শুরু করলে সেখানটাতে আবার ইনফেকশন হলে সেটা কিন্তু ইনফেকশন আবার রাইজ করতে শুরু করবে। ঠিক আছে, সুতরাং সেই জায়গাটা আমাদের ভাবতে হবে যে কোথায় মিউটেশনটা হচ্ছে, কি ধরনের মিউটেশন হচ্ছে, এবং যে ইমিউনিটিটা হয়েছিল সেটা কদিনের ক্ষণস্থায়ী, মানে সেটা কদিনের স্থায়ী ছিল। এই দুটো দেখি মোটামুটি আমাদের ভাবতে হবে যে এখন ওয়েভটা বাড়ছে কি বাড়ছে না, এবং এটাকে মাল্টিপ্লাই করবে হচ্ছে কি না আমাদের অসাবধানতা। আমরা যদি আবার মাস্ক না পরি, আমরা যদি জনসমাগম করি, তাহলে এই অসাবধানতা এই মানে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করে আরো স্পিডে কেস বাড়তে শুরু করতে পারে। আমি ডক্টর মন্ডলের কাছে আবার আসবো যে আপনি বারবার এবং ডক্টররা প্রত্যেকেই বলছেন যে সাবধান থাকতে, মাস্ক পরতে। বাসে এবং ট্রেনে যে হারে ভিড় হচ্ছে তাই সেখানে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু মাস্ক পরছে না। তার মধ্যে একটা কারণ গরম, যে পরিমাণে গরম বাড়ছে সেখানে সারাক্ষণ 24 ঘন্টা মাস্ক পরে থাকাটাও একটা প্রত্যেকটা মানুষের কাছে অনেকটা বেশি কষ্টকর। তারপরও কি সারাক্ষণ মাস্ক পরে থাকলে কি এর কোনো শারীরিক প্রভাব, মানে অক্সিজেনের কোনো ক্ষেত্রে নিঃশ্বাসের ঘাটতি হতে পারে বা কোনো রকম শারীরিক অসুবিধা কি হতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মাস্ক পরাটা যেরকম প্রয়োজনীয়, তার সঙ্গে সঙ্গে আপনার যেই ফ্যাক্টরস গুলো বললেন, গরম এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অক্সিজেনের অভাব মাস্ক পরাতে যেটা হচ্ছে, অবশ্যই সেইগুলো একটা ফ্যাক্টর আছে। তার জন্যই মাস্ক আমাদের মধ্যে খুব একটা পপুলার হচ্ছে না।
কিন্তু এটাও মনে রাখতে হবে যে অন্তত যেখানে ভিড় ভাট্টা আছে সেখানে অন্তত এড়িয়ে চলা, যদি এড়িয়ে না চলা যায় সেখানে তাহলে মাস্কটা অন্তত ব্যবহার করা, যদি N95 না পরা যায় তাহলে হালকা যেগুলো আমাদের সাধারণ যে মাস্ক গুলো আছে সেগুলো অন্তত পরে নিজের মানে নাক এবং মুখটাকে ঢেকে রাখা। অনেক সময় মাস্ক যদি নাও পরতে পারে, একটা ক্লথ বা একটা রুমাল দিয়েও নিজের নাক বা মুখটাকে যদি ঢেকে রাখা যায় তাহলেও কিছুটা এফেক্টিভ হয়। তো এবার যেটা হচ্ছে যে ভ্যারি করে মানুষ টু মানুষ, কারণ হচ্ছে বয়স্করা দেখবেন মাস্ক পরলে তাদের অনেকেরই খুব কষ্ট হয়, অনেকের যাদের অ্যাজমা আছে তাদেরও একটু কষ্ট দেখা যেতে পারে, কিন্তু তাদের এই জিনিসগুলো একটু ফলো করতে হবে যে তাহলে ভিড়ে না যাওয়া বা ভিড়কে যদি যখন এড়ানো না যাবে তাহলে একটা হালকা ক্লথ বা এরকম কিছু ইউজ করা, যাতে ওই কাজটা মানে পারপাসটা সার্ভ হয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মাস্ক ছাড়াও যেটা আমি বারে বারে বলছি যে প্রিকশনারি ডোজটা নিয়ে রাখা, স্যানিটাইজার ব্যবহার করা, মানুষের এখন উচিত যে মানে সোশ্যালাইজেশন একটু কমিয়ে দেওয়া, এবং যেখানে মনে করুন অনেক লোকের সমাগম সেগুলোকে এড়িয়ে চলা, এই সবগুলোই করতে হবে বেসিক্যালি, আর কিছু না। আমাদের বাজার চলতি যেরকম মাস্কগুলো আমরা দেখি এখন বেশিরভাগই সবাই ইউজ করে, কাপড়ের মাস্কও রয়েছে তার মধ্যে, এটা কি কতটা সেফ? মানে N95 যেখানে প্রোটেকশন দিচ্ছে সেই মাস্ক এবং বাজার চলতি মাস্ক এইগুলো কি সমানভাবে তো নিশ্চয়ই কার্যকর নয়। আপনি নিজেও বললেন যে যদি গরমের মধ্যে মাস্ক ইউজ করতে না পারা যায় তাহলে মুখে রুমাল চাপা দিলেও কিন্তু অনেকটা হয়, কিন্তু আবার বাজারে যে কাপড়ের মাস্কও বিক্রি হয় সেটা কি মানে কোভিড থেকে বাঁচার জন্য বা পাশে কেউ যদি হাঁচি বা কাশি দেয় সেখান থেকেও যে সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানেও কি সেই বাজার চলতি কাপড়ের মাস্ক কিছুটা হলেও সেফ? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি সেইভাবে দেখি তাহলে অতটা সেফ নয়, কারণ হচ্ছে যে N95 এর একটা বিশেষ ছিদ্র আছে, মানে যেখানে পোর্স গুলো আছে, যে যাতে আপনার যে এরোসল গুলো আছে সেগুলো এন্ট্রি পায় না। যেটা মনে করুন এমনি সাধারণ মাস্ক বা যে রুমাল সেটা অতটা প্রোটেক্ট করতে পারে না। কিন্তু যেখানে খুবই অসুবিধা হচ্ছে মানুষের N95 পরতে গেলে, সেখানে কিছুটা অন্তত কেউ আমার মুখের সামনে হাঁচি দিলে অন্তত আমি নিজেকে ওইভাবে প্রোটেক্ট করতে পারবো এই। কিন্তু সব থেকে সাইন্টিফিক ইউজ হচ্ছে N95, তার একটা বিশেষ প্রয়োজন আছে করোনা, কারণ করোনা একটি ভাইরাল ডিজিজ, তো সেটা করতে পারলে সব থেকে। আমি ডক্টর বসুর কাছে আসবো যে বারবার যে সতর্কতার কথা বলা হচ্ছে, মাস্ক পরতে বলা হচ্ছে এবং স্যানিটাইজার ইউজ করতেও বলা হচ্ছে, যেটা আমি ডক্টর মন্ডলের সাথেও আলোচনা করলাম যে মাস্ক সারাদিন 24 ঘন্টা যদি মাস্ক পরে থাকাটা গরমের মধ্যে পসিবল হয় না, বিশেষ করে যারা রাস্তায় কাজ করেন তাদের পক্ষে তো আরও বেশি কষ্টকর সারাদিন মাস্ক পরে থাকা। তাহলে বাজার চলতি মাস্ক, কাপড়ের মাস্ক এবং আমি যদি N95 এর মাস্কের কথাও তুলি, তা কতটা সেফ, কোন মাস্ক কতটা সেফ? এবং যদি গরমের জন্য আমি ধরে নিই মুখের রুমাল অথবা মাস্ক আমি সুতির মাস্ক ইউজ করছি, তাহলে সেখানে কতটা সতর্কতা অবলম্বন হবে? ডক্টর মন্ডল কিন্তু মানে সুন্দর করে বোঝালেন যে N95 মাস্কটার মধ্যে এমন কিছু ফিল্টার দেওয়া আছে, এমন কিছু চিত্র ফিল্টারগুলোতে আছে যাতে করে এরোজল ক্যাচিং ক্যাপাসিটির অনেক ভালো। ঠিক আছে, এবার বাজার চলতি মাস্ক বলতে আপনি কি একটা জিনিস বলছেন না অন্য অনেক কিছু জিনিস বলছেন? বাজার চলতি মাস্ক কিন্তু কিছু মাস্ক আছে যেটা একদম রাস্তায় ফুটপাতে বিক্রি হচ্ছে, বা ট্রেনে আমরা দেখছি যে ট্রেনে ফলের সাথে মাস্ক বিক্রি হচ্ছে। ঠিক আছে, সেই মাস্কগুলোর কোয়ালিটির সাথে ধরুন একটা ওষুধের দোকানে মাস্ক বিক্রি হচ্ছে তার কোয়ালিটি একটু ডিফারেন্ট হবে। বাজার চলতি মাস্ক কিন্তু একটা গোষ্ঠী না। ঠিক আছে, বাজার চলতি মাস্কের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে এবং সেই ভ্যারাইটির মধ্যে আমার মনে হয় না খুব একটা কোয়ালিটি চেকিং হচ্ছে বলে যে মাস্কগুলো ভালো না খারাপ বলে। এর জন্য যখন মাস্ক পরবেন, যেহেতু এটা একটা মেডিকেল প্রোডাক্ট, সবসময় চেষ্টা করবেন যে মাস্কটা যেন একটা ওষুধের দোকান থেকে কেনে। N95 না পড়তে হলেও একটা ওষুধের দোকান থেকে মাস্ক কিনলে কিন্তু আপনার মাস্কটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। এবং একটা সময় মানুষ কিন্তু ডাবল মাস্ক ইউজ করছিলেন, এটা অনেক সাইন্টিফিক ছিল, কেননা ডাবল মাস্ক করলে চান্স অফ ইনফেকশনটা অনেক কমে যায়। আমি মেনে নিলাম গরম, আমি মেনে নিলাম হিউমিডিটি বেশি, অ্যাটলিস্ট একটা মাস্ক পরবেন। এবং আপনি যদি কাপড়ের মাস্কটা পরেন সেটা যাতে সেই ড্রাইং প্রসিডিউরটা ফলো করা হয়, যেমন বাড়িতে এসে যেমন ঝুলিয়ে রাখা হচ্ছে তাকে এয়ার ড্রাইং করা হচ্ছে এবং আপনি দুখানা মাস্ক সারা সপ্তাহে পরছেন, যদি সেটাও করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সংক্রমণের চান্স কমবে। আমি বলছি না সেটা ইকুয়াল টু N95 বা FFP2, কিন্তু অনেকটাই কমবে। মাস্ক সুতরাং ঠিক করে ইউজ করুন। অনেককে দেখছি মাস্কটা পরছেন, মাস্কটা পরে নিয়ে ওই বাসে ট্রামে রেখে দিচ্ছেন বা ট্রেনের সিটে রেখে দিচ্ছেন,
এরকম করলে তো হবে না। এরকম করলে কি হবে যে মাছটাই আপনার কাছে বিপদ ডেকে আনে। কেননা করোনা তো আপনার ফর্মালিটিকন, মানে এই সব চেয়ার টেয়ারে থাকে। সুতরাং মাছটার মধ্যে লেগে কি সেটা আপনার নাকে যায়। সুতরাং মাছটা যখন আপনি রাখছেন কোথাও, পকেটে রাখুন বা একটা কোনো আলাদা মানে প্যাকেট ট্যাকেট করা থাকুন, সেখানে ঢুকে রেখে দিন, যত্ন করুন মাছটাকে, ঠিক আছে? এবং হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রিভু বসু এবং অসংখ্য ধন্যবাদ তনুশ্রী মণ্ডল আপনাদেরকে আজকে 5টার বিশেষে থাকার জন্য। সতর্ক থাকুন, মাস্ক পরুন এবং ভয় ধরাচ্ছি না, সতর্কভাবে থাকুন সকলে, এটাই আজকে বলার। আজকের 5টার বিশেষ এখানেই শেষ করছি। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।